হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি মিনহাজুল ইসলাম, তোমাদের রহমত আলম মিশনের ফিজিক্স টিচার। তো আজকে আর একটা নতুন ফিজিক্সের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে যে চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব, চ্যাপ্টারটার নাম হচ্ছে কোয়ান্টাম থিওরি। ঠিক আছে, কোয়ান্টাম থিওরি। তো এই চ্যাপ্টারটা তোমাদের ইউনিট 7-এর একটা চ্যাপ্টার, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। তো চ্যাপ্টারটা শুরু করব, কিন্তু শুরু করার আগে কিছু কথাবার্তা তোমাদের সঙ্গে বলতে হবে। কারণ কোয়ান্টাম যে ব্যাপারটা, কোয়ান্টাম থিওরি বা কোয়ান্টাম ফিজিক্স যে ব্যাপারটা, এই কোয়ান্টাম ফিজিক্সের যে পৃথিবীটা, এটা একদমই আলাদা। আমরা যে পৃথিবীতে বসবাস করি, ঠিক আছে, আমরা ছোটোবেলা থেকে হাঁটাচলা করি, খেলাধুলো করি, হ্যাঁ, বল খেলি, যত রকমের ঘটনা তোমরা দেখেছো এতদিন 11-12-এ যত কিছু পড়েছো, ভরবেগ, তারপরে গতিবেগ, তাই না, বিদ্যুৎ, তড়িৎ, তারপরে তোমার চুম্বক, সমস্ত কিছু যেগুলো আমরা এতদিন ধরে অনুভব করে এসেছি, সমস্ত কিছু, মেঘ হওয়া, বৃষ্টি হওয়া, ঝড় হওয়া, যত কিছু আমরা অনুভব করেছি, ঠিক আছে, এই সমস্ত কিছু বোঝার জন্যে আমরা কিছু সূত্র তৈরি করেছি, যে সূত্রগুলোকে আমরা বলি ফিজিক্সের সূত্র বা লজ অফ ফিজিক্স। ঠিক আছে, তো তোমরা ক্লাস 11 বা 12 থেকে আজ অবধি যত সূত্র পড়ে এসছো, সে হোক নিউটনের গতিসূত্র, হোক সেটা কুলম্বের সূত্র বা গাউসের সূত্র, হোক সেটা তোমার চুম্বকের কোনো সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, তাই না, যত রকমের সূত্র, এই সমস্ত সূত্রগুলোকে একটা আমরা ওয়ার্ড দিয়ে বোঝাই, একটা শব্দ দিয়ে বোঝাই, যে শব্দটার নাম হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। ক্লাসিক্যাল ফিজিক্স, হ্যাঁ। তো এই ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে এতদিন আমরা আলোচনা করেছি, আমরা ডিসকাশন করেছি, আমরা অঙ্ক করেছি, নিউটনের গতিসূত্র দিয়ে কোনো পদার্থের গতিবেগ বার করেছি, কোনো কণার গতিবেগ বার করেছি। তো এত সব করলাম, এগুলো সবই কিন্তু এই ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে পড়ে। এবং তোমরা জানো ক্লাসিক্যাল ফিজিক্সের যিনি তোমার যিনি ফাদার বলা চলে, তিনি হচ্ছেন নিউটন। তো ক্লাসিক্যাল ফিজিক্সকে নিজে হাতে তৈরি করেছেন নিউটন, এই জন্য এটাকে আমরা বলি অনেক সময় নিউটনিয়ান ফিজিক্স, মানে নিউটনের ফিজিক্স। মানে 80% ক্লাসিক্যাল ফিজিক্সের যত সূত্র, হোক সেটা আলোর প্রতিফলন প্রতিসরণ, তোমরা পড়েছো, লেন্স, দর্পণ, সেখানে আছে নিউটন, তাপ, সেখানে আছে নিউটন, তারপরে নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের গতিসূত্র, সমস্ত কিছু যত সূত্র আছে, সমস্ত কিছু কিন্তু এই ক্লাসিক্যাল ফিজিক্সের মধ্যে পড়ে। তো এখন ক্লাসিক্যাল ফিজিক্স দিয়ে আমরা সমস্ত কিছু ব্যাখ্যা করতে পারলেও এমন দুটো ক্ষেত্র রয়েছে যেখানে কিন্তু ক্লাসিক্যাল ফিজিক্স আমরা অ্যাপ্লাই করতে পারি না। ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে, যদি কোনো বস্তু খুব হাই ভেলোসিটি নিয়ে চলে, মানে উচ্চ বেগ, উচ্চ বেগ মানে কত বেগ? উচ্চ বেগ মানে আলোর গতিবেগের সঙ্গে তুলনা করা যায় এই রকম বেগ। যেমন ধরো একটা বস্তু, তার গতিবেগ হচ্ছে আলোর গতিবেগের 50%, আলোর গতিবেগের 90%, এই রকম আলোর গতিবেগের সঙ্গে তুলনা করা যায়, তখন আমরা বলি খুব বেশি গতিবেগ হয়ে গেছে। এই রকম কোনো বস্তু, তাদের জন্য নিউটনের সূত্র বা ক্লাসিক্যাল ফিজিক্সে তোমরা যত সূত্র পড়েছো, কোনো সূত্র এই হাই ভেলোসিটির জন্য অ্যাপ্লিকেবল নয়, প্রযোজ্য নয়। তো এদের ব্যাখ্যা করার জন্যে একটু পরিবর্তন করতে হয়। ক্লাসিক্যাল ফিজিক্সের যত সূত্র রয়েছে, সমস্ত সূত্রকে পরিবর্তন করতে হয়। তো এই পরিবর্তনের কাজটা কে করেছিলেন? অ্যালবার্ট আইনস্টাইন। আইনস্টাইন এই সমস্ত ক্লাসিক্যাল ফিজিক্সের সূত্রগুলো পরিবর্তন করে তিনি দিয়েছিলেন নূতন থিওরি, যেটাকে আমরা বলি রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ। আইনস্টাইনের বিখ্যাত থিওরি
থিওরি অফ রিলেটিভিটি। তো এটা গেল হাই ভেলোসিটির অবজেক্টের জন্য। এবং হাই ভেলোসিটির অবজেক্টের পাশাপাশি আরও একটা ক্ষেত্র রয়েছে যেখানে ক্লাসিক্যাল ফিজিক্সের তোমরা যা যা পড়েছো কোনো সূত্রই কাজে লাগে না, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কোয়ান্টাম ফিজিক্স। এই হচ্ছে কোয়ান্টাম ফিজিক্স। তো কোয়ান্টাম ফিজিক্সে এই ক্লাসিক্যাল ফিজিক্সের কোনো কিছু কাজে লাগে না, যেটা আমরা আজকে কিছুটা পড়ব, কোয়ান্টাম থিওরি। তো কোয়ান্টাম ফিজিক্সে কাদের জন্য প্রযোজ্য? রিলেটিভিটি তো উচ্চ গতিবেগ সম্পন্ন বস্তুদের জন্য কাজ করে, তাহলে কোয়ান্টাম মেকানিক্স বা কোয়ান্টাম ফিজিক্স কাদের জন্য কাজ করে? এই হচ্ছে স্মল অবজেক্ট, মানে ছোট্ট ছোট্ট কণা, ছোট্ট ছোট্ট পার্টিকেল কণা, তাদের জন্য কোয়ান্টাম ফিজিক্স আমরা কাজ করে। কিন্তু তাহলে দেখো এই ছোট ছোট পার্টিকেল যারা, তাদের গতিবেগ, তাদের শক্তি, তাদের ধর্ম বোঝার জন্যে কিন্তু আমরা নিউটনের কোনো সূত্র বা কুলম্বের সূত্র বা গাউসের সূত্র, মানে তোমরা যা যা পড়েছো এতদিন, কোনো সূত্রই কিন্তু এদের জন্য কাজ করবে না। এদের জন্য একেবারে পুরোপুরি সমস্ত কিছুই আলাদা, মানে ক্লাসিক্যাল ফিজিক্সের সঙ্গে কোয়ান্টাম ফিজিক্সের কোনো মিলই নেই। তো কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে এমনই অদ্ভুত একটা ব্যাপার যেখানে সমস্ত কিছুই আলাদা, আমাদের ধারণারও বাইরে কোয়ান্টাম ফিজিক্স। দেখো ক্লাসিক্যাল ফিজিক্সে আমরা যে সমস্ত বেসিক জিনিসগুলো জানি সেগুলোর কোনোটাই কিন্তু কোয়ান্টাম ফিজিক্সে কাজ করে না। এক্সাম্পল দিচ্ছি, তোমাকে আমি খুব সিম্পল একটা ইনোসেন্ট একটা প্রশ্ন যদি করি, খুব সিম্পল একটা প্রশ্ন, যে একটা পার্টিকেল, একটা কণা কোথায় আছে? হ্যাঁ, এই যে পেনটা তোমরা দেখতে পাচ্ছ, ক্লাসিক্যাল ফিজিক্সে এর উত্তর তো ডেফিনেটলি আছে, মাটি থেকে এতটা উপরে। তো এই একই প্রশ্ন, সিম্পল প্রশ্ন, একটা নির্দোষ সরল সাধারণ প্রশ্ন আমি করছি, এই পেনটা কোথায় আছে? কোয়ান্টাম ফিজিক্স এর কোনো উত্তর দিতে পারে না, এমনকি এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করাও এখানে বারণ। ঠিক আছে, যে দিস ইজ নট ফেয়ার, এরকমভাবে প্রশ্ন করা যায় না প্রকৃতিকে যে একটা পার্টিকেল কোথায় আছে। তো আমরা যে সমস্ত বিষয়গুলো এতদিন ধরে জেনে এসেছি সেই সমস্ত বিষয়কে আবার নূতনভাবে শিখতে হবে কোয়ান্টাম ফিজিক্সে, এবং সেই বিষয়টা এতটাই আমাদের কাছে শুনতে অদ্ভুত লাগবে যে অনেক সময় অনেকে বলে কোয়ান্টাম ফিজিক্স হচ্ছে ভুতুড়ে। হ্যাঁ, ভুতুড়ে। তো কোয়ান্টাম ফিজিক্স সত্যিই খুব অদ্ভুত। আমরা এখানে যখন চ্যাপ্টারটা শুরু করব তখন তোমরা নিজেরাও দেখবে যে কথাগুলো শুনতে কেমন কেমন একটু লাগছে, খটকা লাগছে, অনেক সময় বোঝা যাচ্ছে না, ব্যাপারটা তোমরাও একটু একটু অনুভব করবে। ঠিক আছে, তো অনুভব করবে, তো এটা তোমাদের জন্যও ভালো। তার কারণ দেখো কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে খুব বিখ্যাত একটা উক্তি আছে। এই উক্তিটা করেছিলেন নিলস বোর। তোমরা নিলস বোরের নাম তো শুনেই থাকবে, পরমাণুর গঠন আবিষ্কার করেছিলেন নিলস বোর। তিনি বলেছেন যে কোয়ান্টাম ফিজিক্সের কথা শুনে কেউ যদি বলে যে কোয়ান্টাম ফিজিক্স ঠিক আছে, আমি সব বুঝতে পারছি, অদ্ভুত টদ্ভুত কিছু নেই, ইজি, ভেরি সোজা, খুবই সোজা, তাহলে আদেও সে কোয়ান্টাম ফিজিক্স কিছু বোঝেনি। যদি সে শুনে বলে হ্যাঁ এটা ভীষণ অদ্ভুত ব্যাপার, তাহলে সে কিছুটা কিছুটা বুঝছে কোয়ান্টাম মেকানিক্স। বুঝতে পেরেছ? তো খটকা লাগবে, এর জন্য আমাদের অনেক কথা বলতে হবে, অনেক উদাহরণ দিতে হবে, অনেক তর্ক বিতর্ক হবে এখানে। ঠিক আছে, সায়েন্টিস্টদের মধ্যেও অনেক তর্ক বিতর্ক হয়েছে কোয়ান্টাম মেকানিক্স, তো তোমাদের মধ্যেও অনেক তর্ক বিতর্ক হবে, অনেক ডিসকাশন করতে হবে, অনেক কথা বলতে হবে, আমাদের চিন্তা ভাবনাকে একটু বদলাতে হবে। যা আমরা এতদিন ক্লাসিক্যাল ফিজিক্সে পড়ে এসেছি, 11-12-এ যত চ্যাপ্টার পড়ে এসেছি আজ অবধি, সেই সমস্ত চ্যাপ্টারের থেকে এখানে যেগুলো পড়বো সেগুলো একটু আলাদা আলাদা লাগবে। তো এই নিয়ে চিন্তা করার কিছু নেই, আস্তে আস্তে পড়তে পড়তে আমরা অভ্যস্ত হয়ে যাব। ঠিক আছে, তো তার জন্য আমাদের আস্তে আস্তে তৈরি হতে হবে। তো বেসিক্যালি আমরা তাহলে ক্লাসিক্যাল ফিজিক্স যেগুলো সাধারণ জীবনে আমাদের জন্য প্রযোজ্য, আমরা এতদিন যা কিছু ছোটোবেলা থেকে এত বড় হয়েছি যা কিছু দেখেছি সমস্ত কিছুই আমরা সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারি, এবং সেই সূত্র হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স। তারপরে হাই ভেলোসিটি, উচ্চ গতিবেগ, সেখানে কাজ করবে রিলেটিভিটি। আর স্মল পার্টিকেল বা ক্ষুদ্র ক্ষুদ্র অবজেক্ট,
সেই ক্ষুদ্র ক্ষুদ্র অবজেক্টের ধর্মটাই আলাদা, তাদের জগৎটাই আলাদা, সেখানে কাজ করবে কোয়ান্টাম ফিজিক্স। ঠিক আছে, তো আমরা আজকে এই কোয়ান্টাম থিওরি নিয়ে সামান্য কিছু আলোচনা করব। তো দেখো, আমরা তাহলে একটু সামান্য আলোচনা করলাম তিনটে বিষয় সম্পর্কে, এবং আশা করছি তোমাদের মনে সামান্য একটু আইডিয়া হলেও আইডিয়া হয়েছে যে হোয়াট ইজ কোয়ান্টাম ফিজিক্স, হোয়াট ইজ ক্লাসিক্যাল ফিজিক্স অ্যান্ড হোয়াট ইজ রিলেটিভিটি। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আমরা তাহলে কোয়ান্টাম থিওরির মধ্যে এখন আস্তে আস্তে প্রবেশ করব। চিন্তা করার কিছু নেই, খুব আস্তে আস্তেই পড়াবো চ্যাপ্টারটা, এবং এই চ্যাপ্টারটা আমি একটু অন্যরকমভাবে পড়াবো। তার কারণ হচ্ছে তোমাদের বইতে যেভাবে চ্যাপ্টারটা অ্যারেঞ্জ করা আছে, যেভাবে সাজানো আছে, আমি ঠিক ওইভাবে পড়াবো না। তো আমার কথা হচ্ছে, আমি যখন পড়াবো তোমরা ভিডিওটা তো দেখবে, ভিডিও থেকে তোমরা নোট করে নেবে পরপর বিষয়গুলো, এবং একবার চ্যাপ্টারটা পুরো পড়ানো হয়ে যাওয়ার পরে তোমরা যখন বইটা পড়বে তখন তোমাদের কাছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের একটু সুবিধার্থে আমি একটু উল্টো পাল্টা করে পড়াবো, মানে একটু আগের জিনিস পরে, পরের জিনিস আগে, এরকমভাবে পড়াবো, যাতে তোমরা দেখবে এটাতে আরও তোমাদের সুবিধা হচ্ছে। ওকে, তো পুরো চ্যাপ্টারটা কমপ্লিট হবে, তারপরে তোমরা বইটা পড়বে, দেখবে একদম ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা। চলো তাহলে আমরা স্টার্ট করি। এগুলো আমি তাহলে সব মুছে দিচ্ছি। ওকে, তো প্রথমেই আমাদের যে বিষয়টা দিয়ে শুরু করতে হবে কোয়ান্টাম থিওরিতে, সেটা হচ্ছে আলোর ধর্ম, প্রপার্টিজ অফ লাইট। আলোর ধর্ম, ওকে, আলোর ধর্ম। তো আমরা এতদিন জেনে এসেছি আলো হচ্ছে একটা তরঙ্গ। তরঙ্গ মানে সেটা একটা কন্টিনিউয়াস একটা বিষয়, একটা ঢেউ, এরকমই একটা আমাদের মনে আইডিয়া ছিল এতদিন, যে আলো হচ্ছে তরঙ্গ এবং কন্টিনিউয়াস একটা ঢেউ। কিন্তু কোয়ান্টাম থিওরিতে বলে লাইট, আলো হচ্ছে পার্টিকেল বা কণা। আলো হচ্ছে কণা, আলো তরঙ্গ নয়, মানে এটা ভুল। কোয়ান্টাম ফিজিক্স বলছে আলো তরঙ্গ নয়, আলো হচ্ছে কণা। তার মানে এরকম ছোট 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 কণা, এরকম ছোট ছোট পার্টিকেল। ঠিক আছে, তো পার্টিকেলের নাম কি? এদেরকে বলা হয় ফোটন পার্টিকেল, ফোটন কণা। ঠিক আছে, আলো হচ্ছে ছোট ছোট কণা, এবং এই কণার নাম হচ্ছে ফোটন কণা। তো সম্ভবত এটা একটা আমাদের কাছে বিশাল একটা ধাক্কা, যে আমরা এতদিন শুনেছি আলো তরঙ্গ, এখন কোয়ান্টাম থিওরি বলছে আলো একটা কণা। এবং কোয়ান্টাম থিওরি শুধু এটাই বলে না, কোয়ান্টাম থিওরি বলে কোনো কিছুই কন্টিনিউয়াস না, সেটা হোক আলো বা যে কোনো কিছু, কোনো কিছুই এরকম নিরবিচ্ছিন্ন হতে পারে না, সব কিছুই ছাড়া ছাড়া হতে হবে। উদাহরণ হচ্ছে লাইট। আমরা জানতাম আলো হচ্ছে নিরবিচ্ছিন্ন তরঙ্গ, এখন বলছে আলো হচ্ছে ছাড়া ছাড়া কণা, একটা একটা পার্টিকেল, যে পার্টিকেলের নাম হচ্ছে ফোটন কণা। ঠিক আছে, নাম্বার 2 নম্বর প্রপার্টি হচ্ছে, তাহলে এই যে কণা রয়েছে তাদের ভর থাকবে। কণা মানে আমরা জানি কণার ভর থাকবে, এটাই আমাদের স্বাভাবিক ধারণা। কিন্তু কোয়ান্টাম থিওরি বলছে এই যে পার্টিকেলগুলো, এদের রেস্ট মাস বা স্থির ভর জিরো। এখন স্থির ভর কাকে বলে? রেস্ট মাস কথাটা আমি ইউজ করেছি। মাস মানে ভর আমরা জানি, কিন্তু অ্যাকচুয়ালি আমি একটু আগেই তোমাদের রিলেটিভিটির বিষয়ে একটু কথা বলছিলাম, সেখানে রিলেটিভিটিতে একটা ব্যাপার আছে। কি ব্যাপার? ধরো এই পেন এখন স্থির আছে,
এই পেনের ভর হচ্ছে 10 গ্রাম। এখন পেনটাকে যদি আমি ছুঁড়ে দিই তাহলে পেনটা চলতে শুরু করবে। যখনই পেনটা চলতে শুরু করবে তখনই এই পেনের যে মাস বা ভর সেটা কিন্তু 10 গ্রাম থাকবে না, সেটা হতে পারে বেড়ে যাবে, হতে পারে না অ্যাকচুয়ালি বেড়ে যায়, ঠিক আছে, 10 গ্রামের থেকে বেড়ে যাবে। তাহলে স্থির থাকলে তাকে একরকম হবে তার ভর, গতিশীল বস্তুর ভর কিন্তু অন্য রকম হবে। তো ফোটন যখন স্থির থাকবে, একটা জায়গায় দাঁড়িয়ে থাকবে, তখন তার যে ভর সে ভরটা হচ্ছে 0। এই জন্য আমি রেস্ট মাস কথাটা ব্যবহার করেছি, ঠিক আছে। শব্দটা হয়তো তোমাদের কাছে নূতন, কিন্তু শব্দটা আমাদের আয়ত্ত এসে গেছে। রেস্ট মাস বলতে কি বুঝি আমরা এখন আলোচনা করে নিলাম। তো রেস্ট মাস হচ্ছে 0। তাহলে ফোটন যখন চলতে শুরু করবে তখন তার মাস থাকবে, রেস্ট মাস 0। নাম্বার 3, তো ফোটন কণার ভর আছে, ভর নেই, কিন্তু ভর বেগ আছে, ঠিক আছে। তো ভর বেগ রয়েছে, তো আমি এখানে লিখছি মোমেন্টাম। মোমেন্টাম মানে হচ্ছে ভরবেগ, ভরবেগ মোমেন্টাম। হ্যাঁ, তো ভরবেগ হচ্ছে আমরা পি চিহ্ন দিয়ে সাধারণত লিখি। ভরবেগ হচ্ছে, আচ্ছা ভরবেগটা আমরা একটু পরে করছি, ভরবেগের আগে আমরা আরেকটা রাশি একটু ডিফাইন করে নিই, তাহলে আমাদেরই সুবিধা হবে। মাসের পরে আমরা ভরবেগ না পড়ে আমরা একটু শক্তি নিয়ে আলোচনা করে নিই, এনার্জি। শক্তি, তো ফোটন কণার রেস্ট মাস হচ্ছে 0, ফোটন কণার শক্তি থাকবে। আমরা জানি ছোটবেলা থেকে পড়ে এসেছি আলো হচ্ছে এক প্রকার শক্তি, তাপ হচ্ছে শক্তি, তড়িৎ শক্তি। তো এই যে আলোক শক্তি মানে আলোর এক একটা সিঙ্গেল এক একটা ফোটন কণা, তাদের শক্তি থাকবে, নিশ্চয়ই শক্তি থাকবে। সেই শক্তির মান কত, সেই শক্তির মান কত, ভ্যালু কত? এই এনার্জির ভ্যালু হচ্ছে এইচ নিউ। দেখো এইচটা কি, এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এই যে নিউ, এটা হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে কম্পাঙ্ক। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিখলাম যে ফোটন কণা অবশ্যই পার্টিকেল, অবশ্যই কণা, কিন্তু তার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে এবং সেই কম্পাঙ্ক এর উপরে ডিপেন্ড করছে এই ফোটন কণার শক্তি কত হবে। যার কম্পাঙ্ক বেশি তার শক্তি বেশি, যার কম্পাঙ্ক কম তার শক্তি কম। বোঝা গেছে? তো এনার্জি হচ্ছে এইচ নিউ। এখান থেকে কোয়ান্টাম মেকানিক্সের বা কোয়ান্টাম ফিজিক্সের আর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বেরিয়ে আসে যে এই যে শক্তির কথাটা বললাম, শক্তি সর্বদা NH নিউ আকারে থাকবে। তার মানে আচ্ছা এখানে n এর ভ্যালুটা হবে 1 2 3 ডট ডট ডট। দেখো ভালো করে দেখো, আমরা বলেছি শক্তি এইচ নিউ। আচ্ছা কোনো ফোটন কণার শক্তি এইচ নিউ এর থেকে বেশি হতে পারে? অবভিয়াসলি পসিবল। আরও বেশি হতে পারে? অবশ্যই। তো কত বেশি হতে পারে? হবে হয় এইচ নিউ, এইচ নিউ হতে পারে, অথবা আমরা বলেছি এন এইচ নিউ, এন এর ভ্যালু হতে পারে 1 2, তাহলে 2H নিউ হতে পারে। শক্তি হতে পারে 3H নিউ, শক্তি হতে পারে 4H নিউ। তাহলে এই যে এনার্জি, একটা ফোটন কণার একটা শক্তি, এই শক্তিটা কিন্তু এইচ নিউ হবে, অথবা তার সরল গুণিতক আকারে থাকবে। কখনোই এর মাঝখানে হাফ এইচ নিউ, 0.7H নিউ বা 3/2, 4/3 এই ধরনের ভগ্নাংশ আকারে থাকতে পারে না। ইট ইজ নট পসিবল। ফ্র্যাকশনে
থাকবে না, কখনোই থাকবে না, সব সময় পূর্ণ সংখ্যায় থাকবে। ঠিক আছে, এখন তুমি যদি প্রশ্ন করো কেন থাকবে না, এর একটাই অ্যান্সার, প্রকৃতি এরকম অনুমতি দেয় না। ঠিক আছে, প্রকৃতি এরকম অনুমতি দেয় না। প্রকৃতির কথা হচ্ছে শক্তি সবসময় এই রকম আকারে থাকবে। বোঝা গেছে? এরকম অনুমতি নেই যে 1/2, 0.5, 0.6, 0.7 এই রকম ভগ্নাংশ আকারে কখনোই শক্তি থাকতে পারে না। তাহলে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একটু একটু অদ্ভুত লাগছে, কেন থাকতে পারে না? তুমি এই প্রশ্নের উত্তর আমি কেন, পৃথিবীর কোনো সায়েন্টিস্ট দিতে পারবে না। আমরা কোয়ান্টাম ফিজিক্স পড়ার সময় কি ঘটছে শুধু সেটাই বলতে পারি, কেন ঘটছে এটা বলার অনুমতি নেই আমাদের, বা আমরা এটা বলতে পারি না। ঠিক আছে, এটাও কোয়ান্টাম ফিজিক্সের খুব গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত। ঠিক আছে, চলো তাহলে কি হচ্ছে, তাহলে আমরা সেটা বলছি। কি হচ্ছে, শক্তি সবসময় কিন্তু একটা পূর্ণ সংখ্যায় থাকছে, কখনোই কিন্তু মাঝের কোনো ভগ্নাংশ পসিবল না। ওকে, তাহলে আমরা শক্তি নিয়ে পড়াশোনা করে নিলাম। এবারে 4 নম্বরটা লিখতে গেলে আমার তো মুছতে হবে 1 নম্বরটা। ওকে, তো আমি প্রথমটা মুছে দিচ্ছি। দেখো 4 নম্বর। এবারে চলে আসছি ভরবেগ, যেটার বিষয়ে আমি বলতে যাচ্ছিলাম। এখন তোমাদের মাথায় এক্ষুনি নিশ্চয়ই প্রশ্ন এসছে, আপনি তো বললেন ভর শূন্য, তাহলে ভরবেগ কোথা থেকে আসবে? কারণ আমাদের মনে সেই ধারণা, ক্লাসিক্যাল ফিজিক্সের ধারণা, ভরবেগ মানে ভর ইন্টু বেগ। কিন্তু আমি বলেছি ক্লাসিক্যাল ফিজিক্সের এই ধারণা কোয়ান্টাম ফিজিক্সে খাটবে না। এখানে ভরবেগ মানে ভর ইন্টু বেগ নয়। ঠিক আছে, এ ভরবেগটা অন্য রকমের ভরবেগ। তো সেই ভরবেগের ভ্যালুটা কত হবে? ভ্যালুটা হবে E/c। ঠিক আছে, এটা আবার কেমন ভরবেগ? অ্যাকচুয়ালি এই ভরবেগের এই সংজ্ঞা আর আমাদের ভরবেগের সংজ্ঞা টোটালি আলাদা। ঠিক আছে, এই ভরবেগ সম্পর্কে আমরা যদি পরে রিলেটিভিটি পড়ি সেখান থেকে ধারণাটা পাওয়া যাবে। তো আমরা ওই জন্য এখানে ভরবেগটা কোথা থেকে এসছে সেটা ডিসকাস করব না, ভরবেগের ভ্যালু কত হয় শুধু সেটাই আমি তোমাদের বলবো। তো ভরবেগের ভ্যালু কত হবে? E/c। তো ই এর ভ্যালু কত হবে? দেখো ই এর ভ্যালু h নিউ, এখানে একটু বসিয়ে দাও, h/c। ঠিক আছে, এটা হচ্ছে তাহলে ভরবেগ। এখন তোমরা একটা সূত্র অবশ্যই সবাই ছোটবেলা থেকে শিখে এসছো, কি সূত্র বলো তো? সূত্রটা হচ্ছে, আমি এটা মুছে দিচ্ছি, এখানে একটু লিখছি, দেখো সূত্রটা হচ্ছে গতিবেগ ইজ ইকুয়ালস টু তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। শব্দের ক্ষেত্রে বেসিক্যালি পড়েছিলে ভি ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, ভি ইজ ইকুয়ালস টু এন ল্যামডা, গতিবেগ সমান সমান কম্পাঙ্ক ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য। সেম ফর্মুলা আলোর জন্যও প্রযোজ্য। সি হচ্ছে আলোর গতিবেগ, এই ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আর নিউ হচ্ছে কম্পাঙ্ক। বোঝা গেছে? সেম ফর্মুলা আলোর জন্যও শব্দের জন্যও। তো এখান থেকে একটুখানি আমরা মডিফাই করতে পারি। এখানে দেখো নিউ/সি, নিউ/সি, এখানে তোমরা যদি নিউ/সি করতে চাও, দেখো নিউ/সি করলে 1/λ পাচ্ছ, তাই না? এধারে সি গুণ হয়ে যাচ্ছে আর ল্যামডার সঙ্গে নিউ গুণ হয়ে যাচ্ছে, তাহলে সি ইজ ইকুয়ালস টু নিউ ল্যামডা। তাহলে নিউ/সি মানে 1/λ। এখানে বসাও, এখানে সিম্পলি ভ্যালুটা বসাও, এইচ থাকলো, এইচ এর মতো থাকলো, নিউ/সি মানে 1/λ, তাহলে h/λ। তাহলে ভরবেগকে তুমি E/c লিখতে পারো, h নিউ/সি লিখতে পারো, অথবা h/λ লিখতে পারো। প্লাঙ্কের ধ্রুবক, তাকে ল্যামডা দিয়ে ভাগ করতে পারো। ঠিক আছে, যে কোনো একটা করলেই তুমি তাহলে ভরবেগ পাবে। এই ভরবেগটা কার ভরবেগ? এটা হচ্ছে ফোটন কণার ভরবেগ। ওকে, এটা হচ্ছে আমাদের 4 নম্বর প্রপার্টি। ওকে, আমরা এটাও মুছে দিচ্ছি, এটাও মুছে দিলাম। 5 নম্বর প্রপার্টি।
তীব্রতা। ইন্টেন্সিটি হচ্ছে ইংরেজি টার্ম, বাংলায় বলা হয় তীব্রতা। তো তীব্রতা কার তীব্রতা? আলোর তীব্রতা, লাইটের তীব্রতা। তীব্রতা মানে আমরা জানি যে লাইটের শক্তি, তীব্র আলো পড়ছে মানে বেশ অনেকটা লাইট পড়ছে, অনেকটা শক্তি, এরকম একটা বিষয় আমাদের মনের মধ্যে কিন্তু আছে। কিন্তু এই ধারণাটা কোয়ান্টাম ফিজিক্সে কিন্তু আলাদা। এখানে তীব্রতা মানে শক্তিকে বোঝায় না। তুমি লাইটের তীব্রতা বাড়াচ্ছ, হ্যাঁ, এটা এমনি তোমার সিএফএল বা এলইডি লাইটের জায়গায় হ্যালোজেন লাইট দিচ্ছ, তার মানে তুমি বলছো যে অনেক তীব্র লাইট, তার মানে আমরা জানি যে শক্তিটা অনেক বেশি। কিন্তু কোয়ান্টাম ফিজিক্সে ও তীব্রতা মানে শক্তিকে বোঝায় না, তীব্রতা মানে বোঝায় নাম্বার অফ ফোটন। মানে ফোটন কণার সংখ্যা। এটা একটা কিন্তু ভীষণ বড় একটা, এটা বেদ বাক্য হিসাবে মনে রাখো, কারণ এটা আমাদের অনেক জায়গায় কাজে লাগবে, ঠিক আছে? কোয়ান্টাম মেকানিক্সের এটা একটা বেদ বাক্য। তো এই ফোটন কণার সংখ্যা মানে ধরো আমি 100টা করে ফোটন পাঠাচ্ছি, তীব্রতা কম, আবার একজন 1000টা করে ফোটন পাঠাচ্ছে, তার তীব্রতা বেশি। এখানে যে 100টা ফোটন পাঠাচ্ছি, ধরে নাও প্রত্যেকটা ফোটনের শক্তি এইচ নিউ, আর এখানে 1000টা ফোটন পাঠাচ্ছি, তাদেরও প্রত্যেকের শক্তি, ইচ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ফোটন কণা, তাদের শক্তি কিন্তু এইচ নিউ। তাহলে দেখো সেম এনার্জি, কিন্তু শুধু সংখ্যাটা বাড়ছে, শক্তি এক, তার মানে আমরা বলতে পারি তীব্রতা বাড়ছে। এখানে বোঝা গেছে? তো যেটা আমরা বলছিলাম যে তীব্রতা, বুঝতেই পারছো যে ফোটনের এনার্জি সেম, কিন্তু শুধু সংখ্যাটা বাড়ছে, একটার জায়গায় দুটো, দুটোর জায়গায় 5টা, শক্তি একই। তাহলে আমরা বলতে পারি যে তীব্রতা বাড়ছে, এটা তীব্রতা অনেক বেশি। এই হচ্ছে 5টা প্রপার্টি। আরও একটা প্রপার্টি রয়েছে, তো যেহেতু আজকের ক্লাসে এই প্রপার্টিটা আলোচনা করব না, 6 নম্বর প্রপার্টি, যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে? সেটাও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি রয়েছে। তো আপাতত এই 5টা প্রপার্টি, আলোর 5টা প্রপার্টি তোমরা পড়বে। নেক্সট ক্লাসে আমরা 6 নম্বর প্রপার্টি নিয়ে আলোচনা করে তারপরে আমরা বাকি যে বিষয়গুলো রয়েছে ধীরে ধীরে আলোচনা করব। দেখো কোয়ান্টাম মেকানিক্স আমি প্রথমেই বলেছি শুনতে একটু খটোমটো লাগবে, তার কারণ আমরা এতদিন ধরে যত কিছু শুনে এসেছি, যত কিছু দেখে এসেছি, সব কিছুর থেকেই এইগুলো আলাদা। তো এখানে একটু আলাদা লাগবে, আলাদা লাগাটাই স্বাভাবিক। তো এটা মনে রাখবে, যাদের কাছে আলাদা লাগছে, যাদের কাছে একটু অন্যরকম লাগছে, তারাই ব্যাপারটা বুঝছো। আর যদি কারো কাছে মনে হয় না সব ঠিকঠাক আছে, তাহলে কিন্তু এই ব্যাপারটা তোমরা বুঝছো না, ঠিক আছে? এটা আমার কথা নয়, এটা বিজ্ঞানী নিলস বোরের কথা, এটা মাথায় রাখবে। তো আজকে এই পর্যন্ত থাকছে তোমাদের ক্লাস, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ওকে, সবাই ভালো থেকো।